ওয়েলকাম সকলকে। আমার 2027 মাধ্যমিক যারা অ্যাসপিরেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদেরকে এই চ্যানেলে আমন্ত্রণ। আমাদের চ্যানেল ইমপ্রুভ এডুকেশন। এখানে আমরা ক্লাস 10-এর সায়েন্সের সমস্ত সাবজেক্টের সমস্ত অধ্যায় ওয়ান শট আকারে এবং পরবর্তীতে পরীক্ষার আগে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এবং তোমরা যদি চাও তো ইম্পর্ট্যান্ট PYQ সিরিজ আনব। আপাতত আমরা একটা সিরিজ চালু করেছি, ওয়ান শট সিরিজ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকের আমাদের অধ্যায় অঙ্কের প্রথম অধ্যায়টা ক্লাস 10-এর। তো মাধ্যমিক ছাত্রছাত্রী, তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে নাও, যাতে সকলে এটা দেখতে পারে। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা খুব সুন্দরভাবে, যে সমস্ত কনসেপ্টগুলো মাধ্যমিকের রেসপেক্টে খুব ইম্পর্ট্যান্ট এবং পুরো সামারি করে একটা বিষয় আমরা জানব। ভিডিওটা খুব একটা বড় হবে না, মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যেই হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। আর এই সমস্ত নোটসগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেব। তো শুরু করা যাক আজকের অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তোমরা জানো, প্রথমে আমরা শুরু করব, সেটা হচ্ছে এই যে নামটা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তার মধ্যে রয়েছে চলরাশি। তাহলে কি প্রথম প্রশ্ন, যে চলরাশি জিনিসটা কি? চলরাশি তোমরা 6, 7, 8-এ হয়তো অনেকে পড়েছিলে যে কোনো একটা অঙ্ক কষার ক্ষেত্রে যদি কোনো মান অজানা থাকে, তাহলে আমরা ইংরেজি অ্যালফাবেটের বেশ কিছু ওয়ার্ড আমরা ধরে নিই। যেমন খুব প্রচলিত যেটা হচ্ছে এক্স একটা ধরে নিই, ওয়াই একটা ধরে নিলাম, জেড একটা ধরে নিলাম। হ্যাঁ, কীরকম ধরো একটা অঙ্কে দিল যে রাম দোকান থেকে কতগুলি লজেন্স কিনলো যাতে সে 10 টাকায় 5টা লজেন্স পেলো। তাহলে লিখলাম যে ধরি রাম দোকান থেকে এক্স লজেন্স কিনলো, এবার গুণ ভাগ করে উত্তরে বের করে দিলে। তো এগুলোকে বলছে অ্যাকচুয়ালি চলরাশি। এবার যেহেতু বলেছে একচল, মানে হচ্ছে যে সমীকরণে একটা মাত্র চলরাশি থাকবে, অর্থাৎ হয় এক্স থাকবে, না হয় ওয়াই থাকবে, না হলে জেড থাকবে। যেমন এক্স প্লাস 2 ইকুয়াল টু 3, হ্যাঁ 3y করে দিলাম। এটা কি? এটা দ্বিচল। এটা দ্বিচল, এটা দুটো চল আছে, এটা দ্বিচল। ওকে, বেশ। তাহলে একচল কোনটা? আচ্ছা, আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস 2x লিখতে পারি, প্লাস 5 লিখতে পারি, এটা ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি একচল। অর্থাৎ এই যে একচল এবং দ্বিচলটা লিখলাম, এখানে দেখো কমন ডিফারেন্সটা কি? এখানে কমন একটা ডিফারেন্স হচ্ছে, আমি এটা অন্য কালারে দেখাচ্ছি। এটাকে দেখো, এখানে এক্সও রয়েছে এবং ওয়াইও রয়েছে, তাই এটা দ্বিচল। কিন্তু এখানে শুধুমাত্র এক্স রয়েছে, তাই এটা একচল। ওকে, এরপর তাহলে একচলের ব্যাপারটা বোঝা গেল। বেশ, একচলের ব্যাপারটা বোঝা গেল। এবার হচ্ছে দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? দ্বিঘাত সমীকরণ বিষয়টা কি? ওকে, দ্বিঘাত বলতে আমরা পড়েছিলাম 2 টু দি পাওয়ার 2 মানে 4, বা 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু আমরা জানি 27। তাহলে এই যে উপরের সংখ্যাগুলো রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, মানে যেটাকে আমরা বলছি 2 টু দি পাওয়ার, এই যে 2 দি পাওয়ার বলছি, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাংলাতে ঘাত।
বাংলায় এটাকে বলা হয় ঘাত, অর্থাৎ টু দি পাওয়ারকে বলা হচ্ছে বাংলায় ঘাত। এবার এখানে যদি 2 থাকে তাহলে সেটা হবে দ্বিঘাত, যদি 3 থাকে সেটা হবে ত্রিঘাত, এভাবে ঘাত। তো আমাদের বলেছে এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত অর্থাৎ দ্বিঘাত, তাহলে এইটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে আমি অন্য কালার নীল দিয়ে, আচ্ছা এই কালারটা দিয়ে বোঝাচ্ছি। এইটা কিন্তু আমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল তো অবশ্যই রয়েছে, কিন্তু এর সাথে সাথে কি এর সাথে সাথে কিন্তু এটা দ্বিঘাতও বটে, এটা দ্বিঘাতও বটে। ওকে, তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে বেসিক ফান্ডা সেটা আশা করি বোঝা গেল। এরপরে চলে আসবো যে এর কিছু কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, কিছু ইম্পর্টেন্স ফর্মুলা রয়েছে সেই ইম্পর্টেন্স ফর্মুলাতে। ওকে, তো ইম্পর্টেন্স ফর্মুলার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে লাল কালার দিয়ে বোঝাচ্ছি আমি। আচ্ছা, ইম্পর্টেন্ট ফর্মুলা বলতে আমরা তো দ্বিঘাত সমীকরণের মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে। যেমন আমাদের, আমি যদি আরও সহজভাবে বোঝাই, যেমন মানুষের যদি বলি যে একটা মানুষ এবং একটা গরু, তো এর মধ্যে পার্থক্য কীভাবে করবে। তো একটা যদি বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করা হয়, সেও বলে দেবে যে গরু 4টে পায়ে হাঁটে, মানুষ 2টো পায়ে হাঁটে, 2টো হাত রয়েছে মানুষের, মানুষ হাত দিয়ে খাবার খায়। অর্থাৎ একটা জেনারেল ফর্মুলা রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা মানুষ এবং এটা গরু। ঠিক তেমনি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা ফর্মুলা রয়েছে যেটাকে বলা হয় জেনারেল ফর্মুলা, এবং সেটা হচ্ছে এটা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কিন্তু যেখানে এই যে এ সেটা নট ইকুয়াল টু 0 হবে, এটা অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে, এটা অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এ যদি 0 হয়ে যায় সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না এটা আমি বোঝাচ্ছি, দেখো। আচ্ছা, এর জায়গায় একটা প্রথমে আমি একটা সমীকরণ দিয়ে বোঝাচ্ছি। 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। ওকে, বাট আমি এ যদি 0 নিই, এবার 0-র সাথে x স্কোয়ার গুণ করলে কী হবে, সেটা 0ই হবে। 0 যদি নিই তাহলে bx জায়গায় আমি লিখলাম 3x প্লাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা কি একচল? হ্যাঁ একচল। তাহলে কেন দ্বিঘাত সমীকরণ নয়? কারণ হচ্ছে এর ঘাতে 1 রয়েছে, 2 তো নেই, তাই এটা একচল সমীকরণ বটে, কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তার জন্য এ নট ইকুয়াল টু 0। আর সিটা এখানে হচ্ছে, সিটা হবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে এটা খায় না মাথায় দেয়। কনস্ট্যান্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কোনো ভগ্নাংশ হতে পারে, যে কোনো একটা হতে পারে। এবার এর 2টো মান রয়েছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই সর্বদা 2টো মান বেরোবে। কটা মান বেরোবে? 2টো মান বেরোবে। এটা শ্রীধর আচার্য একটা ডেরিভেশন করে বের করেছেন। এটা আমাদের ডেরিভেশনটা আমাদের দরকার নেই, বাট আমাদের মানটা জেনে রাখা দরকার, কারণ এখান থেকে এই যে পার্টটা রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কীভাবে আমি পরবর্তীতে দেখাচ্ছি। ওকে, এখানে তাহলে এক্সের 2টো মান বেরোবে, একটা হচ্ছে -b প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a, আর একটা এই যে প্লাস এটাকেই মাইনাস করে দাও হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে এখানে এ বি সি কোনটা, এটা বোঝা যাচ্ছে এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে। আচ্ছা, তাহলে এই যে সমীকরণটা লিখলাম যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এখানে এবিসি কোনটা? না, এখানে এবিসি হচ্ছে 2টা হচ্ছে এ, 3টা হচ্ছে বি, 5টা হচ্ছে সি, হয়ে গেল। এইবার বলেছে বীজদ্বয়ের সমষ্টি। তো যে কোনো একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের 2টি বীজ থাকে, আলফা এবং বিটা। এর একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে এদের যোগফলের ফর্মুলা। তো যোগফলের ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেয়। যেমন এখানে বলে যে আলফা এবং বিটার যোগফল হচ্ছে -b/a। তাহলে এই যে সমীকরণটা আমি লিখলাম, এই যে সমীকরণটা লিখলাম, তাহলে এর বীজের সমষ্টি কী হবে? এর বীজের সমষ্টি কী হবে না, এর বীজের সমষ্টি হবে যদি আমি লিখি -b/a মানে কত? -b/a মানে হচ্ছে 3 হচ্ছে বি, তাহলে তাহলে হচ্ছে 1 মিনিট, হ্যাঁ,
তাহলে -3 এ বলতে 2, তাহলে এটা বীজদ্বয়ের সমষ্টি। এবার যেটা দরকার সেটা হচ্ছে বীজদ্বয়ের কিন্তু গুণফলেরও একটা ব্যাপার আছে, বীজদ্বয়ের গুণফলেরও একটা ব্যাপার আছে, অর্থাৎ বীজদ্বয় কীভাবে গুণফলটা হচ্ছে। তো বীজদ্বয়ের গুণফলের ফর্মুলাটা হচ্ছে এ, মানে এ তো অ্যাকচুয়ালি আলফা ডট বি ইকুয়াল টু হচ্ছে C/A। অর্থাৎ আমরা যদি আগের সমীকরণটা দেখি, আগের সমীকরণ থেকে যদি এটা বের করা যায়, এখানে 2x² + 3x + 5 আছে, এখানে C কি 5, A কি 2, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে 5/2, এখানে অ্যান্সারটা হবে 5/2। এরপরে কি বেশ কিছু জিনিস রয়েছে, এগুলো বেশি দরকার নেই, আমি বলবো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সাধারণ ফর্মুলা এটা, বাট প্রশ্ন আসবে কিন্তু এই আলফা প্লাস বিটা এবং আলফা ডট বিটা, অর্থাৎ একটা সমীকরণ দিয়ে দেবে, সেখান থেকে বলবে যে এদের বীজদ্বয়ের সমষ্টি লেখো বা গুণফল নির্ণয় করো, বা একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশন থেকে হয়তো আলফা বিটা বের করতে বলবো, যদি অন্য একটা ইকুয়েশনে বসিয়ে সেই ইকুয়েশনটা বের করতে বলবো। এখান থেকে অনেক টাইপসের কোশ্চেন কিন্তু ফর্ম হতে পারে, কিছু আমি নিশ্চয়ই দেখাবো। আমি আজকের সব আনতে পারিনি, বাট কিছু প্রশ্ন এনেছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তো লাস্টে সেগুলো দেখাবো। তো এই দুটো আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের মাধ্যমিকের জন্য, এই দুটো ফর্মুলা কিন্তু তোমরা সকলে করে রাখবে। বেশ, এরপরে যেটা বললাম সেটা হচ্ছে এই কটা জায়গা, বিশেষ করে 3 নম্বরেরটা অতটাও আমি গুরুত্ব দিলাম না, বাট এই দুটো এবং এই একটা, এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়তো কোনো একটা সমীকরণ বলে দিল, সেই সমীকরণ থেকে আমরা তো ABC আরামসে বের করতে পারবো। সমীকরণে বলে দিল, বললো এই সমীকরণের যে মান সেটা কি বাস্তব না অবাস্তব, তাহলে আমরা কীভাবে বের করবো না, তার B² - 4AC এর মানটা বের করব। যদি B² - 4AC এর মানটা 0 থেকে বেশি হয়, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে সেটা বাস্তব এবং অসমান। যদি সেটা শূন্যের সমান হয় তাহলে সেটা বাস্তব এবং সমান, এবং যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা বাস্তব হবে না। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বাস্তব হবে না। এবার আমরা একটা সমীকরণ থেকে বীজ বের করতে পারলাম, কিন্তু একটা সমীকরণ যদি আমরা বীজটা বলে দিলাম, সেখান থেকে সমীকরণ ফর্ম করা যাবে? অবশ্যই যাবে, অর্থাৎ এটা রিভার্স। তো সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ডট এক্স প্লাস আলফা বিটা, অর্থাৎ x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 3। যদি বলা হলো যে কোনো একটা সমীকরণের বীজদ্বয় বললো 3 এবং 4, আচ্ছা আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি এখানে কোনো একটা সমীকরণের বীজদ্বয় বললো 3 এবং 4, তাহলে এর যে সমীকরণ সেটা কী হবে? x² মাইনাস 3 আর 4 যোগ করলে কত হয়? 7x প্লাস 3 4 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ, এতটাই সহজ, জাস্ট এক লাইনে হয়ে যাবে, ওকে, জাস্ট এতটাই সহজ, এটা এরকম হয়ে যাবে। এরপরে আর বিশেষ কিছু ফর্মুলা নেই, এবার আমরা ডাইরেক্ট চলে আসবো অঙ্কতে, কী ধরনের অঙ্ক এখান থেকে আসতে পারে। তো আমি কিছু অঙ্ক করে দেব এবং কিছু অঙ্ক তোমাদেরকে হোম টাস্ক দেবো, তোমরা বাড়িতে ট্রাই করবে, তার হয়তো অ্যান্সার দেওয়া রয়েছে পরবর্তী স্লাইডে, বা আমি দিয়ে দেবো, কিছু অঙ্ক আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি যেগুলো বললাম সেগুলো তো সেই ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন তো আসবেই, বাট এখান থেকে আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই ধরনের অঙ্কগুলো সমাধান করো ধরে রাখো, তোমাদের পরীক্ষাতে একটা আসবেই। এবং আমি যদি খুব ভুল না করি, এই টাইপের যেটা আমি দেখাচ্ছি, এই টাইপের একটা অঙ্ক এবছর
অর্থাৎ মাধ্যমিক 2026-এ সম্ভবত এসেছে। তো এটাকে আমি একবার ট্রাই করছি। আচ্ছা, প্রথমে কি করব, প্রথমে আমরা এটাকে লিখে নেব। এই যে দুটো আছে, আচ্ছা প্রথমে সাধারণভাবে লসাগু করলাম এক্স এবং এক্স প্লাস ওয়ান, এক্স এবং এক্স প্লাস ওয়ান। ওপরে যদি গুণ করি এক্সের সাথে এটা এক্সের স্কোয়ার। আশা করি সকলের সহজ যোগ বিয়োগগুলো জানো, এগুলো আশা করি আর নতুন করে শেখাতে হবে না কাউকে, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট। তো এখানে এক্স গুণ আছে, মানে এটা হবে এক্স প্লাস ওয়ান, ওয়ান তার স্কোয়ার ইকুয়াল টু 12 দুগুণে 24 একে 25/12। আচ্ছা, এটা গেল। বেশ, এবার আমরা যদি এখানে লিখি, আচ্ছা এখানে একটা জিনিস আমিও ভুল করলাম, সেটা হচ্ছে এইখানে না সমান দেবে না তোমরা, এখানে সমান দেওয়া যাবে না, প্রথমে দিতে হবে এইটা, তারপরে বা, এটা যদি যোগ করা হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এটাকে যদি গুণ ভাগ করা যায়, মোটামুটি 25 এক্স স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 25x, আর এদিকে যদি করা যায় এদিকে হবে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। ওকে, এবার এটাকে 24টাকে এদিকে 24 এক্স স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে এলাম এবং 24 এক্সটাকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে এক্সের স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 হলো, ওকে -12 হলো। এবং এখান থেকে যদি আমরা করি, এখানে এক্স -3 একটা বেরোবে এবং এক্স -4 একটা বেরোবে। এখানে জায়গাটা একটু শর্ট, আচ্ছা এখানে 4 বেরোবে একটা, অর্থাৎ দুটো মান বেরোবে ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এখান থেকে এক্সের মান একটা 3 বেরোলো আর একটা 4 বেরোলো। এইভাবে কিন্তু অঙ্কগুলো আসবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই রেসপেক্টেই, কারণ এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেক বছর, হ্যাঁ তোমরা যদি এটাকে দেখো 1989 এসেছে, 92 এসেছে, 2009 সালে এসেছে, অর্থাৎ রিপিটেডলি এই ধরনের প্রশ্ন আসে এবং এইটাই হয়তোবা আমি যদি খুব ভুল না করি প্রয়োগে রয়েছে। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা একটা করে রাখবে, সবগুলো একই ধরনের মোটামুটি। আচ্ছা, তাহলে এই টাইপের একটা অঙ্ক গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে কিছু ভুল করেছি আমি, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, এখানে এইটা 3x প্লাস 4 হবে, এটা x প্লাস 4 হবে এবং এটা -4 হবে। ওকে, হ্যাঁ কারণ হচ্ছে এক্স স্কোয়ার যদি করি 3 4 12, 4 হ্যাঁ ঠিক, এটা +4 হবে, একটু ভুল হয়েছে, সরি। তো এরকমভাবে এটা হবে। বেশ, এখানে উত্তর দেওয়া আছে। আচ্ছা নেক্সট আর একটা ধরনের প্রশ্ন, আমি কিন্তু সব একই ধরনের প্রশ্ন করাচ্ছি না, আমি বিভিন্ন টাইপসের অঙ্ক করিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে তোমরা অন্য অঙ্কগুলো করতে পারবে। তো এখানে বলেছে যে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168, সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, ভালো করে শুনবে, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা। আচ্ছা, যুগ্ম সংখ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 2n বা 3n, তো এইগুলো। তো আমরা কি করব, প্রথমে এক মিনিট দাঁড়াও, সাদা কালারটা বের করি।
ওকে, ক্রমিক যুগ্ম সংখ্যা। তো আমরা ধরে নিলাম যে একটা ক্রমিক সংখ্যা হচ্ছে 2n, একটা ধরলাম 2n এবং আর একটা ধরলাম 2n+2। আচ্ছা, এইখানে অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি অঙ্কটার এই কিছুই নেই, এই প্রথমে এইটুকুতে একটু বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হয়। তো দেখো, ক্রমিক যুগ্ম সংখ্যা মানেই হচ্ছে তোমার কি বলবো, 2 একটা, 4, তারপরে ধরো 6। এবার তো এখানে তো কোনো রকম নির্দিষ্ট মান নেই যে আমরা 2 বা 4, যে কোনো হতে পারে, 2, 4, 6, 10, 12, 14, যে কোনো হতে পারে। তার জন্য আমরা একটা ধ্রুবক ধরে নেবো n, তার জন্য 2n ধরলাম। এবং আরেকটা, অর্থাৎ এর মধ্যে ডিফারেন্স কত, 2, তাহলে 2 যোগ করে দেবো, বাস ইজিলি বেরিয়ে গেল, এটা 2 যোগ করে দিলাম। এবার 2 যোগ করে দিলাম, তাহলে এর মধ্যে ডিফারেন্স যেটা 2 যোগ করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। এবার বলছে গুণফল, এবার তো ইজিলি হয়ে যাবে যে 2n × 2n+2 = বলেছে 168 বলে দিয়েছে। এবার দেখো, এখানে দেখো উভয় দিকে না 2 কেটে যাবে, অর্থাৎ এই যদি 2টা কমন নিই আমি যদি কমন নিই 2টা, তাহলে দেখো 2 দিকে কেটে যাবে, দিয়ে হবে n × n+1 = 42 হবে, 42 হবে। এবং এখানে আমি যদি করি n² +n -42, যেটা 6 × 7 = 42 হয়, 6 × 7 = 42। অর্থাৎ এখান থেকে যদি করি, আমি কিন্তু এখানে একটু স্টেপ জাম্প করছি, কারণ তোমরা 9-এ উৎপাদক বিশ্লেষণ করে এসেছো, তো আমি সেইভাবেই করছি। তো এখানে আমি যদি লিখি, তাহলে এটা হবে n-6 একটা হবে, আর একটা হবে n এবং আরেকটা হবে n+7, n+7। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে n এর একটা মান বেরোবে 6, আর একটা মান বেরোবে -7। আমরা এখানে -7টাকে গ্রাহ্য করব না, যেহেতু এটা নেগেটিভ। 6টাকে যদি গ্রাহ্য করি, তাহলে দুটো ক্রমিক সংখ্যা কী হবে, তাহলে দুটো ক্রমিক সংখ্যা হবে একটা 2n অর্থাৎ 12, আর একটা 12 সঙ্গে 2 যোগ অর্থাৎ 14, অর্থাৎ এই দুটো হচ্ছে অ্যান্সার আমাদের। এই টাইপের অঙ্ক যদি আমার মনে হয় এবছর মাধ্যমিকে একটা আসতে পারে, তাই আমি করিয়ে দিলাম। আচ্ছা, এটা আশা করি তোমরা পারবে যে 3x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 3:4 হয়, তবে প্রমাণ করো যে b² = 49 AC। এটা ভেরি ভেরি ইজি অঙ্ক একটা। আমি আগেটা যেটা দেখিয়ে দিলাম যে দুটো বীজ ধরে নিলাম আলফা এবং বিটা, সেখান থেকে যোগের একটা ফর্মুলা বের করলাম যে আলফা বিটা = -b/a এবং আলফা ডট বিটা = c/a। তো এই দুটোকে মান বসিয়ে এটাকে করতে হবে। এটা হোম টাস্ক থাকলো, এটা আমি করে দেবো না। আচ্ছা, এটা একদম সোজা একটা মিডিল টার্ম ফ্যাক্টর, এটা আমি করেই দিচ্ছি একটু কিছুটা। দেখো, এটা জানি 3 × 3 = 9, 9 মানে হচ্ছে 9 × 1 মানে 10। আচ্ছা, তাহলে 3, আচ্ছা একটা মিডিল টার্ম ফ্যাক্টর আমি দেখিয়ে দিই, যদি কেউ অজানা থাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই মিডিল টার্ম ফ্যাক্টরটা 3x² মাইনাস দিলাম 10। আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর মানে হচ্ছে 3 × 3 গুণ করতে হবে, অর্থাৎ 9 হবে। 9 অর্থাৎ 9 × 1 লিখতে পারি। এবার এটাকে যোগ বিয়োগ করে আমাকে 10 আনতে হবে, অর্থাৎ মিডলের সংখ্যাটা আনতে হবে। তাহলে 9 × 1 করে দিলে দেখো 10 চলে আসবে। তাহলে 9 + 1 x + 3 = 0। এটাই মিডল টার্ম ফ্যাক্টরটা শেখানোর জন্যই আমি অঙ্কটা নিয়েছি। বেশ, এটা যদি করি 3x² - 9x - x + 3 = 0। এখান থেকে কমন যাবে 3x, পুরো থাকলো x - 3, এখানে -1 কমন নিলে x - 3, অর্থাৎ এখানে দুটো জিনিস বেরোবে, একটা বেরোবে x - 3 একটা বেরোবে, আর একটা বেরোবে হচ্ছে আমাদের 3x - 1, অর্থাৎ x এর মান বেরোবে, একটা বেরোবে 3 আর একটা বেরোবে 1/3, এই দুটো মান বেরোবে, এবং এখান থেকে এই অঙ্ক দুটো হয়ে যাবে। আচ্ছা,
এই অঙ্কটা অর্থাৎ 2 নম্বরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমরা সকলে ট্রাই করবে। আমি অনেকগুলো দেখিয়ে দিলাম, আমি জাস্ট আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটার আমার মনে হয় না হিন্টস দরকার। এটা দেখবে তোমাদের বইয়ের, আমি যদি খুব ভুল না করি, তোমাদের বইয়ের উদাহরণে এই ধরনের একটা অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা সেইটা দেখে দেখে এই অঙ্কটা করবে। এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। আচ্ছা, এটা হোম টাস্ক রইল, এটা হোম টাস্ক রইল, আর আমি সব করিয়ে দিয়েছি। আচ্ছা, এই দুটো হোম টাস্ক রইল, এটাও হোম টাস্ক রইল। এটাও একদম ইজি অঙ্ক। আমার মনে হয় না এগুলো, এটা 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 কিসের মতো বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার পুরোপুরি 9 নম্বর অঙ্কটার মতো এটা হবে। এটা পুরোপুরি 9 নম্বর অঙ্কটার মতো হবে। এটা 9 নম্বর অঙ্কটার মতো হবে, 9 নম্বর অঙ্কটার মতো হবে এটা। ওকে, তো নেক্সট যেটা রয়েছে, হ্যাঁ তো এটাই আজকের ক্লাসটা এইটুকুই ছিল, ছোট্ট একটা ভিডিও যেখানে আমি যতটা পারলাম কনসেপ্ট, কারণ তোমাদের সময় আর নেই বলেই চলে ফার্স্ট টার্মের জন্য, কারণ ফার্স্ট সেমেটিভ এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হবে এবং ফার্স্ট সেমেটিভ এক্সামে এই চ্যাপ্টারটা প্রায় 7 থেকে 8 নাম্বার ওয়েটেজ রাখে। তো আমি ভাবলাম এটা দিয়ে শুরু করা যাক। এর পরবর্তীতেও ক্লাস আসবে। এর পরবর্তীতে আমি ভেবেছি প্রথমে বীজগণিতটা শেষ করব, অর্থাৎ এরপরে অনুপাত সমানুপাত দ্বিঘাতকরণী আসবে, তারপরে পাটিগণিতে তোমাদের সরল সুদ কষা চক্রবৃদ্ধি এটা আসবে, দিয়ে উপপাদ্যর কটা আসবে। তো খুব তাড়াতাড়ি আমি ভিডিও আনার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও একটু উপকারী হয়। তো এটুকুই। থ্যাংক ইউ সকলকে। আমাদের চ্যানেল ইমপ্রুভ এডুকেশনের তরফ থেকে সকলকে শুভেচ্ছা আগামী পরীক্ষার জন্য সকলকে।